নমস্কার। উই লার্ন ইনভেস্টিং এর আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা ৮ই জুলাই ২০২৫ মানে মঙ্গলবারের ভারতীয় শেয়ার বাজারের ভেতরে ঠিক কী ঘটছিল তার একটা চিত্র তুলে ধরব। আজকের বাজারের মূল শিরোনাম কিন্তু একটাই ছিল, ওই ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আশা আর আশঙ্কার এক অদ্ভুত টানাপোড়েন। দিনের শেষে সূচক সামান্য বাড়লেও বাজারের ভেতরের ছবিটা কিন্তু বেশ গোলমেলে ছিল। কি মনে হয় আপনার, এই দোটানা ঠিক কিভাবে প্রভাব ফেলল? হ্যাঁ, বিষয়টা বেশ ইন্টারেস্টিং। দেখুন, বিএসই সেন্সেক্স ক্লোজ হয়েছে 83,712.51, মানে প্লাস 0.32%। আর এনএসসি নিফটি 50 সেটা 25,522.50, প্লাস 0.24%। দেখে তো মনে হতেই পারে দিনটা বেশ ভালোই গেল। হ্যাঁ, হেডলাইন নম্বরগুলো তো তাই বলছে। কিন্তু যদি একটু গভীরে দেখি, বেশিরভাগ শেয়ারের দাম আসলে পড়েছে। নিফটি ব্যাংক অবশ্য বেড়েছে প্লাস 0.54%। ও আচ্ছা। কিন্তু মিড ক্যাপ দেখুন -0.34%, স্মল ক্যাপ -0.17%, দুটোই পড়েছে। যাকে বলে মার্কেট ব্রেথ, যতগুলো শেয়ারের দাম বেড়েছে তার চেয়ে বেশি শেয়ারের দাম কমেছে, সেটা কিন্তু নেগেটিভ ছিল। আর বড় কোম্পানিগুলো ছাড়া বাজারের বেশিরভাগ অংশই বেশ চাপে ছিল। একদম, এটাই পরিষ্কার ইঙ্গিত। তাহলে এই যে শেষবেলায় বাজার একটু ঘুরে দাঁড়ালো, সেটার কারণ কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই মন্তব্য যে বাণিজ্য চুক্তিটা নাকি খুবই আসন্ন? আর এটাও তো শোনা গেল যে ১৪টা দেশের ওপর শুল্ক চাপানোর তালিকায় ভারতের নাম নেই। এটা কতটা প্রভাব ফেলল? অবশ্যই ওই খবরগুলো শেষ মুহূর্তে বাজারকে বলতে গেলে কিছুটা অক্সিজেন জুগিয়েছে। ভারতের নাম বাদ যাওয়াটা তো নিশ্চিতভাবে একটা বড় স্বস্তির কারণ। কিন্তু একই সাথে অন্যান্য দেশের ওপর শুল্ক চাপানোর যে সিদ্ধান্তটা, সেটা কিন্তু একটা চাপা উদ্বেগ বজায় রেখেছিল। পুরোটা যায়নি। আচ্ছা। যদিও শুল্ক লাগুর ডেডলাইনটা ৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পিছিয়েছে, তাতে উদ্বেগটা সাময়িকভাবে হয়তো একটু কমেছে, কিন্তু পুরোপুরি যায়নি। মূল চিন্তাটা রয়েই গেছে। হ্যাঁ, বিশ্লেষকরা তো তাই মনে করছেন। বাজার হয়তো একটা চুক্তির আশা করছে, কিন্তু কোন সেক্টরের উপর ঠিক কেমন প্রভাব পড়বে, বিশেষ করে ধরুন ফার্মাসিউটিক্যালসের মতো সেক্টরে, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা আছে। এই অনিশ্চয়তায় বাজারের দ্বিধার মূল কারণ, বুঝলেন তো? আর এই দ্বিধাটাই তো সেক্টরগুলোর পারফরমেন্সে পরিষ্কার দেখা গেল, তাই না? একদিকে যেমন নিফটি রিয়ালিটি প্লাস 0.99% আর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্লাস 0.68%, এগুলোর উপর তো শুল্কের সরাসরি প্রভাব কম। একদম কম। তো সেগুলো বেশ ভালো করেছে, কিন্তু রপ্তানি নির্ভর সেক্টরগুলো, সেখানে কি হলো? ঠিক, সেখানে ছবিটা কিন্তু উল্টো। যেমন ধরুন নিফটি কনজিউমার ডিউরেবলস -2.29% পড়েছে, বেশ বড়সড় ধাক্কা। ও বাবা! প্রধান কারণ টাইটান কোম্পানি, শেয়ারটা পড়েছে প্রায় 5.88%। ওদের Q1 FY26 ব্যবসার যে আপডেট এসেছে, সেটা প্রত্যাশার থেকে বেশ কম ছিল। আচ্ছা আচ্ছা। আবার দেখুন, মার্কিন শুল্কের আশঙ্কায় নিফটি ফার্মা -0.94% আর নিফটি অটো -0.73%ও পড়েছে। ওই আশঙ্কাটা কাজ করেছে। হ্যাঁ, ডক্টর রেডিজ যেমন 2.02% পড়েছে, সিপলা 1.36% পড়েছে। এগুলো ফার্মার মধ্যে পড়েছে। আর অটো সেক্টরে বাজাজ অটো -1.44% পড়েছে, ওই রপ্তানির ঝুঁকি থেকেই। কিন্তু এর মধ্যেও তো কিছু শেয়ার দারুণ ফল করেছে, যেমন কোটাক মাহিন্দ্রা ব্যাংক প্লাস 3.45% বেড়েছে। ওদের Q1 আপডেট নাকি খুব শক্তিশালী। হ্যাঁ, ওদের আপডেট বেশ ভালো ছিল। আর এশিয়ান পেইন্টস প্লাস 1.85% বাড়ল, কারণ অপরিশোধিত তেলের দাম কমেছে, তাই তো? ঠিক। আর ইটার্নাল জোম্যাটো প্লাস 1.97%ও বেড়েছে। কিছু বুলিশ ব্রোকারেজ রিপোর্ট ছিল, আর টেকনিক্যাল কারণও আছে। বেশ ইন্টারেস্টিং। বাজারের এই টানাপোড়েনের মধ্যেই কিন্তু আরও কিছু ঘটনা ঘটছিল। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং, যেখানে আমরা বাজারের ভেতরের খবরগুলো সহজভাবে বিশ্লেষণ করি। আচ্ছা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী FIIs, DIIs, তাদের ভূমিকাটা কেমন ছিল? 7 জুলাইয়ের ডেটা যদি দেখি, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা FIIs, তারা নেট পারচেজার ছিল। তবে পরিমাণটা খুব বেশি নয়, মাত্র 321.16 কোটি টাকা। খুব সামান্য। হ্যাঁ, কিছুটা স্বস্তির, কিন্তু এটাকে খুব বড় ভরসার জায়গা বলা যাবে না। অন্যদিকে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা DIIs, তারা কিন্তু তাদের কেনাটা ভালোভাবেই বজায় রেখেছে।
1,853.93 কোটি টাকা। ওহ, বেশ বড় অঙ্ক। হ্যাঁ, বাজারের পতনের সময় এই ডিআইআই সাপোর্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। মানে এফআইআইদের এই অল্প কেনা আর ডিআইআইসদের বড় সাপোর্ট, এটা বাজারের প্রতি একটা মিশ্র সংকেত দিচ্ছে, তাই না? ঠিক, একদিকে বিদেশি বিনিয়োগকারীদের কিছুটা দ্বিধা আর অন্যদিকে দেশীয় সংস্থাগুলোর ভরসা। একদম। সত্যি তাই। এছাড়া কিছু কর্পোরেট খবরও তো ছিল মনে হচ্ছে, যেমন আদানি পাওয়ারের বিদর্ভা ইন্ডাস্ট্রিজ পাওয়ার অধিগ্রহণ, জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচারের নতুন প্রজেক্ট পাওয়া। হ্যাঁ, নবীন ফ্লোরিনের কিউআইপি লঞ্চের খবরও ছিল। এই কিউআইপি মানে তো কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট, যেখানে কোম্পানি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে টাকা তোলে। ঠিক ধরেছেন। আর একটা খবর বাজারে ঘুরছিল, সেবি নাকি এফএনও সেগমেন্টের লিভারেজ কমানোর কথা ভাবছে। এই জল্পনাতেই বিএসই লিমিটেড আর এঞ্জেল ওয়ানের মতো স্টক একটু চাপে ছিল। আচ্ছা, তাহলে সব মিলিয়ে আগামী দিনের জন্য কি মনে হচ্ছে? বাজার কি এই দোলাচলের মধ্যেই থাকবে? মানে কোন দিকে নজর রাখা উচিত? দেখুন, টেকনিক্যালি যদি দেখি, নিফটির জন্য 25,500 থেকে 25,520 এই জোনটা একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন। এটা টপকাতে পারলে হয়তো 25,650 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আর নিচের দিকে সাপোর্ট কোথায়? নিচের দিকে 25,400 একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতে পারে। তবে আসল নজর থাকবে দুটো জিনিসের উপর। এক, অবশ্যই ওই ভারত মার্কিন বাণিজ্য চুক্তির চূড়ান্ত পরিণতি কি হয়। সেটা তো বটেই। আর দুই, 10 জুলাই টিসিএস এর রেজাল্ট দিয়ে শুরু হতে চলা Q1 FY26 আর্নিং সিজন, কোম্পানিগুলোর পারফরম্যান্স কেমন থাকে সেদিকেও নজর রাখতে হবে। কিছু বিশ্লেষক মনে করছেন বাজার হয়তো আপাতত একটা রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করবে। তার মানে স্বল্পমেয়াদে বিনিয়োগকারীদের একটু সাবধানী হওয়া দরকার, ধৈর্য ধরতে হবে। স্বল্পমেয়াদে সতর্কতা তো সবসময়ই ভালো, তবে এটাও মনে রাখতে হবে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তাদের জন্য বাজারের এই ধরনের অনিশ্চয়তা কিন্তু ভালো মানের শেয়ারে, মানে কম দামে প্রবেশ করার একটা সুযোগও তৈরি করে দিতে পারে। ঠিক, এখানেই হয়তো স্বল্পমেয়াদী অস্থিরতা আর দীর্ঘমেয়াদী সম্ভাবনার মধ্যে পার্থক্যটা বোঝা জরুরি। একদম। তাহলে আজকের আলোচনার মূল নির্যাস যদি টানি, সেটা হলো বাজার আপাতত বাণিজ্য চুক্তির খবরে বা এই ধরনের বড় হেডলাইনে প্রভাবিত হবে, কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী কোম্পানির ফান্ডামেন্টাল পারফরমেন্সই আসল কথা বলবে। একেবারে ঠিক কথা। এখন প্রশ্নটা হলো, এই যে স্বল্পমেয়াদী এত খবর, এত নয়েজ, এর ভিড়ে আমরা কি দীর্ঘমেয়াদী সুযোগগুলো ঠিকঠাক চিহ্নিত করতে পারছি? এটাই হয়তো এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদম। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি উই লার্ন ইনভেস্টিংয়ের এই বিশ্লেষণ আপনাদের বাজারের গতি প্রকৃতি বুঝতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শেয়ার বাজার সংক্রান্ত আরও গভীর এবং তথ্যপূর্ণ আলোচনার জন্য অবশ্যই সঙ্গে থাকুন উই লার্ন ইনভেস্টিংয়ের। ধন্যবাদ।